নমস্কার, আমি নবনীতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকের ভিডিওটি কোনো ব্লগ বানাচ্ছি না। আজকের ভিডিওতে আমি নতুন মায়েদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করব। যারা নতুন মা তাদের আমি অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কথা দিচ্ছি, হতাশ হবেন না। মেয়েরা যখন প্রথম মা হয়, তার প্রথম সন্তানের প্রতি আমরা এমন কিছু ভুল করে বসি যা ওই বাচ্চাটিকে সারা জীবন বহন করতে হয়। আমিও সেটাই করেছি, সেই কথাই বলবো আজকে, যাতে এই ভুলগুলো আর কোনো মা না করে। প্রথমত, বাচ্চা জন্মের পর থেকে বাচ্চার 6 মাস বয়স পর্যন্ত বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো বাধ্যতামূলক। এক্সেপশনাল কেসগুলো আলাদা, যেখানে মা অসুস্থ বা বাচ্চাকে কোনো দম্পতি অ্যাডাপ্ট করেছে, সেই সব ক্ষেত্রে বাচ্চাকে কন্টেনার মিল্ক দিতেই হবে। কিন্তু যেই ক্ষেত্রে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ এবং দুজনেই একসাথে রয়েছে এবং মায়ের পর্যাপ্ত পরিমাণ ব্রেস্ট মিল্ক রয়েছে, সেই ক্ষেত্রে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো বাধ্যতামূলক। বাইরের মধু বা জল কিছুই খাওয়ানো উচিত না। আর বাচ্চা তার 6 মাস বয়স পর্যন্ত ব্রেস্ট ফিডিং করলে বাচ্চার ইমিউনিটি বুস্ট হয়, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এটা বলতে পারি, আমার ছেলে তার 1 বছর বয়স পর্যন্ত কোনো জ্বর জারি কিছুই হয়নি। এটা অবশ্যই ভগবানের আশীর্বাদ। প্রত্যেকটা মাসে আমি ডক্টর চেক আপে যেতাম এবং প্রত্যেক মাসেই রিপোর্ট খুব ভালো থাকতো। বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি হতো, স্বাভাবিক নিয়মে ওজন বেড়েছে, বাচ্চার কোনো কিছু ঘাটতি ঘটেনি। কিন্তু এই যে বাচ্চাকে 6 মাস পর্যন্ত ব্রেস্ট ফিডিং করিয়েছি, এর জন্য আমার পরিবারের এক বিশেষ মানুষ রয়েছেন যার সাথে আমাকে প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে। প্রতিটা দিন মনোমালিন্য হয়েছে, যুদ্ধ ঝামেলা হয়েছে। তার কারণ ওই মানুষটি আমার কাছে, তবে বলে রাখি, ওই মানুষটি আমার কাছে খুব শ্রদ্ধেয়। কিন্তু উনি ওনার বক্তব্য ছিল বাচ্চাকে ব্রেস্ট ফিডিং ব্রেস্ট মিল্কে কিছুই নেই, কোনো প্রোটিন নেই। বাচ্চাকে বাইরের ফুড খাওয়ালে, আমাদের বাড়িতে যে চায়ের দুধ আসতো, ইভেন ওই প্যাকেট দুধ খাওয়ানোর জন্য উনি আমাকে রোজ দিন ইনসিস্ট করতেন। ওনার বক্তব্য ছিল বাচ্চাকে বাইরের ফুড দিলে বাচ্চার গ্রোথ তাড়াতাড়ি হবে, বাচ্চার ওজন তাড়াতাড়ি বাড়বে। কিন্তু আমি ওনার সাথে যুদ্ধ জারি রেখে বাচ্চার 6 মাস বয়স পর্যন্ত বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করিয়েছি। বাইরের কোনো খাবার আমি অ্যালাউ করিনি। আর কেনই বা করব, যেখানে আমার বাচ্চার কান্নাকাটি নেই, পর্যাপ্ত পরিমাণ ব্রেস্ট ফিডিং করার পরও আমাকে ব্রেস্ট মিল্ক ফেলে দিতে হতো। সেই ক্ষেত্রে আমি বাইরের খাবার কেনই বা খাওয়াবো। যাই হোক, আমি যেটা করেছি সেটা বাচ্চার ক্ষতি হয়নি, উল্টে বাচ্চার ভীষণ ভালো হয়েছে। গণ্ডগোলটা হয়েছে বাচ্চার 6 মাস বয়সের পর থেকে। মুখে ভাত দেওয়ার পর আমরা বাইরের সব খাবার আস্তে আস্তে বাচ্চাকে দিতে শুরু করলাম। তবে আমি যেহেতু প্রথম মা, সেই ক্ষেত্রে আমি ডক্টরের পরামর্শ মতোই ওর খাবার শিডিউল বানিয়েছিলাম। আর যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে, ডক্টর যেটা বলেছিলেন সেটা করতাম, আর বড়রা যেটা বলতেন সেটা করতাম। তখন পরিবারের ওই বিশেষ মানুষটি কথা আমি একেবারেই ফেলতে পারিনি। আমি ভেবেছিলাম যতটুকু আমি জানতাম করেছি 6 মাস পর্যন্ত, এরপরে তো আর বিশেষ কিছু জানি না, বিশেষ কিছু অভিজ্ঞতা আমার নেই, তাই ওনার কথা আমি অনার করেছি। ওই মানুষটি আমাকে বলেছিলেন যে সকালবেলা উঠে বাচ্চাকে আগে 4টে থিন বিস্কিট দিবি এবং বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরও থিন বিস্কিট দিবি। সকালবেলা জল দিয়ে দিতাম বিস্কিট, বিকেলবেলা দুধ দিয়ে দিতাম। সকাল ওই 6টা-7টার দিকে দিতাম, আবার বিকেলবেলা দিতাম। তো যাই হোক, উনি বলতেন যে ওনার বাচ্চাদের সাথে উনি এরকমই করেছেন। আমি ভাবলাম উনি নিশ্চয়ই ওনার নিজের বাড়ির বাচ্চার ক্ষতি চাইবেন না, কিন্তু বিষয়টা হচ্ছে উনি আমাদের ভালোই চান। কিন্তু ওনার সময়ে জানার পরিসরটা অনেক কম ছিল। তখন মিডিয়া, ইন্টারনেট, গুগল এত ডক্টর অ্যাভেলেবেল ছিল না। কিন্তু আমাদের সময়ে এগুলো অ্যাভেলেবেল, তো আমাদের কাছে জানার পরিসরটা অনেক বেশি। ওনার সময়ে উনি ওনার বাচ্চাদের সাথে যা যা ভুল করেছেন, যার ফলে ওনার বাচ্চাদের প্রচণ্ড শরীর খারাপে ভুগতে হয়েছে, উনি সেগুলো আমাদের কাছে গল্প করেন। কিন্তু উনি গল্পগুলো করেন এই কারণে, উনি বোঝাতে চান ওনার বাচ্চারা এত ভুগেছেন, তার জন্য উনি কতটা সাফার করেছেন। উনি এটা কখনোই রেকটিফাই করার চেষ্টা করেন না যে ওনার বাচ্চারা কেন এত ভুগেছেন এবং সেটা রেকটিফাই করা উচিত, বা আমার পরবর্তী জেনারেশনকে আমি সেই ভুলগুলো করতে দেব না, উনি এটা ভাবেন না। যাই হোক, এটা ওনার ব্যাপার, ওনাকে আমি দোষ দিচ্ছি না। কিন্তু ওনার কথা মতো আমি না বুঝে কাজটা করে আমার বাচ্চার যে ক্ষতিটা আমি করেছি, সেই জন্য আমার নিজের প্রতি ক্ষোভ রয়েছে। কারণ বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে বিস্কিটের কোয়ান্টিটি বাড়তে শুরু করলো। তাই আমার বাচ্চার বয়স এখন 4 বছর 6 মাস বাদ দিলে আজকে বাচ্চাকে 3.5 বছর ধরে আমি এবেলা ওবেলা করে রোজ 8টা থেকে 10টা বিস্কিট খাইয়েছি, যার ফলে আমার বাচ্চা এখন প্রচণ্ড পেটের সমস্যায় ভুগছে। হঠাৎ করেই এই বছর মার্চ এপ্রিল মাস থেকে, অর্থাৎ গরম পড়ার পর থেকে দেখছি হঠাৎ করেই আমার ছেলে বলছে ওর পেটে ব্যথা বা খিদে হচ্ছে না, রোগা হয়ে যাচ্ছে।
আমি প্রচণ্ড ক্রিমির সমস্যা হচ্ছে। তো আমি যেহেতু কলকাতায় থাকতাম, নতুন জামশেদপুরে শিফট করেছি, তো এখানে ডক্টর দেখাতে নিয়ে গেলাম। আমি ভাবলাম প্রচণ্ড গরম পড়েছে তাই জন্য এটা হচ্ছে, কিন্তু ডক্টর আমাকে বললেন যে ওর ফুড হ্যাবিট কী আছে। তো আমি বললাম ও কী কী খায়। সকাল 6টা থেকে 7টার মধ্যে 4টে বিস্কিট দিই, আবার 9টা 9:30টার মধ্যে ব্রেকফাস্ট দিই, আবার 11টার দিকে একটা ফল দিই, 1টা-1:30টার দিকে ওকে ভাত দিই। ডক্টর বললেন সবই তো ঠিক আছে, কিন্তু সকালে বিস্কিটটা কেন দাও? বাচ্চাকে এত বিস্কিট কেন খাইয়েছো তুমি ছোটোবেলা থেকে? তো আমি বুঝলাম, ডক্টর যখন আমাকে বকছেন আমি বুঝলাম আমার নিশ্চয়ই কিছু ভুল হয়েছে তাতে। তো আমি নিরুত্তর রইলাম। ডক্টর আমাকে বললেন, দেখো প্রত্যেকটা বিস্কিটেই গ্লুটেন থাকে, যতই লেখা থাক ফাইবারযুক্ত বিস্কিট বা আটা বিস্কিট, প্রত্যেকটা বিস্কিটেই ময়দা থাকে, আর যেটা বাচ্চার পেটের জন্য ভীষণ ক্ষতিকর। এতে বাচ্চার পেটে কৃমির সমস্যা হবে, বারবার পেটে ব্যথা হবে, পেটে ব্যথা হলে পেটে ব্যথা হবে, খিদে হতে চায় না, যার ফলে বাচ্চা দীর্ঘমেয়াদী একটা পেটের সমস্যায় ভুগবে। আর বাচ্চা যদি সবসময় অসুস্থ থাকে, বাচ্চা পড়াশোনাই বা করবে কী করে, আর তার স্বাভাবিক জীবনে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোই বা করবে কী করে। সেই জন্য আজ থেকে বাচ্চাকে বিস্কিট দেওয়া বন্ধ করো। বাইরে কখনো বায়না করলো, কখনো বাইরে গেছো, 1টা-2টো দেওয়ার প্রয়োজন রয়েছে তখন দেবে, কিন্তু রেগুলার এই বেসিসে বিস্কিট দেওয়া একেবারেই বন্ধ করতে হবে। তো আমি একেবারেই বিস্কিট দিয়ে এখন বন্ধ করে দিয়েছি, কারণ বাচ্চা যদি সবসময় অসুস্থ থাকে তাহলে বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। তাই ডক্টর বলেছেন বিস্কিট একেবারেই বন্ধ। যাই হোক, প্রতিটি মায়ের আরও বেশি সচেতন হওয়া উচিত, কারণ আমাদের প্রত্যেকটি সিদ্ধান্ত এবং প্রত্যেকটি পদক্ষেপের উপর বাচ্চার মানসিক এবং শারীরিক সুস্থতা জড়িয়ে রয়েছে, আর তার সাথে বাচ্চার ভবিষ্যৎ কীরকম হবে সেটা নির্ভরশীল। তাই মায়েদের উদ্দেশ্যে আমি বলবো, পরিবারে কারো কথাকে অনার করতে গিয়ে কখনোই বাচ্চার ক্ষতি করবেন না। পরিবারে এমন কিছু মানুষ থাকে যার কথাকে অনার না করলে পরিবারে অশান্তি হয়, তাতে হোক, কিন্তু ওনার জীবনের উনি তো অনেকটা সময় পেরিয়ে এসেছেন, উনি জীবনটাকে অনেক বেশি উপভোগ করে এই বয়সে এসে দাঁড়িয়েছেন। কিন্তু যেই বাচ্চাটা, যেই শিশুটা সবে জীবন শুরু করেছে, তার জীবনটা এইভাবে নষ্ট করে দেয়া আমি শুধু অন্যায় বলবো না, এটা পাপও বটে। তাই বাচ্চার ভবিষ্যৎ, দীর্ঘমেয়াদী অসুস্থতার দিকে বাচ্চাকে ঠেলে দেওয়া সত্যিই একটা পাপ। প্রত্যেকটি মাকেই লড়াই করতে হয়, যে কোনো না যে কোনোভাবে প্রত্যেকটি মাই লড়াই করে। তাই তার বাচ্চার জন্য, বাচ্চার ভালোর জন্য, বাচ্চার সুস্থতার জন্য, বাচ্চার স্বাভাবিক জীবনের জন্য এইটুকু লড়াই তো আমাদের করতেই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। আর আমি আবারও বলছি, আমি কিন্তু এই ভিডিওটা কোনো সমালোচনার ভিডিও করতে চাইনি, সমালোচনার দিকে এই ভিডিওটাকে নিয়ে যেতে চাই না। আমি শুধুমাত্র আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম। কেউ যদি বাচ্চার প্রতি এই রকম কিছু ভুল করে থাকেন, তারা ভুলগুলি এখনই রেকটিফাই করে নিন, নাহলে আমার মতোই বাচ্চা নিয়ে ভুগতে হবে। যাই হোক, আমার ছেলে এখন ভালো আছে, ডক্টরের ওষুধ খেয়ে ভালো আছে, পেটে ব্যথা কমেছে। আমি যেই বিষয়গুলো ডক্টর আমাকে অ্যালার্ট করেছেন আমি সেইগুলোতে সাবধান হয়ে গেছি। তো আমার ছেলে এখন ভালো আছে। সবাই ভালো থাকবেন। বাই বাই।